হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ সেল ইউটিউব চ্যানেল। আজ আমরা ম্যাথামেটিক্স 2B সাবজেক্টের ওপর তোমাদের ক্লাস করাবো, যেটা তোমাদের বিটেক সেকেন্ড সেমিস্টারে আছে। আজকের যেটা মেন টপিক, সে টপিকটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের সেমিস্টারে বারবার আসে। তো টপিকটার নাম হচ্ছে কি বললাম, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা জানার জন্য যে জিনিসটা তোমাদের ভালো করে জানতে হয় সেটা হচ্ছে ভেরিয়েবল। এবার ভেরিয়েবল কি? আমরা যে পৃথিবীতে থাকি বা যে ওয়ার্ল্ডে আমরা থাকি, প্রত্যেকটা যে এন্টিটি থাকে সেগুলো কী হয়, চেঞ্জ হতে থাকে বা ইন্টার রিলেটেডভাবে চেঞ্জ হতে থাকে। মানে ইন্টার রিলেটেড চেঞ্জ হতে পারে মানে কীরকম? সাপোজ যদি আমি ধরি আর্থের পজিশন, আর্থের যে পজিশন আছে সেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়। তাহলে কি বললাম, আর্থ পজিশন কি হয়, টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়। মানে আমি যদি আর্থ পজিশনকে পিটি হিসাবে ডিফাইন করি, এটা যদি আর্থ পজিশন হয়, সেটা টি টাইম রেসপেক্টে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সিমিলারলি আমার যদি কোনো ধরো সাপোজ আমি বলি যে ভেলোসিটির কথা বলি, সেটা যে ভেলোসিটি ভিটা আছে সেটা, এই যে ধরো ভিডি লিখছি, এটা হচ্ছে ভেলোসিটি। এই যে ডি কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে ডিস্টেন্স, মানে ডিস্টেন্স যত বাড়বে ভেলোসিটি আমার বাড়বে, ডিস্টেন্স যত কমবে ভেলোসিটি আমার কমবে। এটা হচ্ছে ডিফেন্স। এটা কেন কি বোঝায়, ডিস্টেন্স বোঝাচ্ছে। সেই ডিস্টেন্সটা আমি কি ধরেছি, এখানে ডি ধরেছি। হলো। এবার তাহলে আমি কি দেখলাম, ভেরিয়েবল কাকে বলে? ভেরিয়েবল হচ্ছে টাইমের রেসপেক্টে যে জিনিসটা চেঞ্জ হয় সেটাকেই বলছে আমার ভেরিয়েবল। এই যে ভেরিয়েবলের কথাটা বললাম, সেই ভেরিয়েবলকে দুভাগে ভাগ করা যায়। সেটা এক নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দু নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হলো। তাহলে এখানে এই যে কি বললাম, ডিপেন্ডেন্ট একটা, ইন্ডিপেন্ডেন্ট একটা। তাহলে এখানেই একটা জিনিস বোঝা যাচ্ছে, একটা ডিপেন্ড করে আর একটা ডিপেন্ড করে না। যে ভেরিয়েবলটা অন্য ভেরিয়েবলের ওপর ডিপেন্ড করে না তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর ডিপেন্ড করে চলে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর ডিপেন্ড করে ডিফারেন্সিয়েট হয়, সেই ধরনের ভেরিয়েবলকে বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কি বললাম, যে ভেরিয়েবল অন্য ভেরিয়েবলের ওপর ডিপেন্ড করে চলে না সেই ভেরিয়েবলকে বলে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে ভেরিয়েবল আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর ডিপেন্ড করে ডেরিভেটিভ হয় তাকে বলা হয় আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? তাহলে আমি যদি সাপোজ ইমাজিন করি y ইকুয়াল টু fx, এখানে y ইকুয়ালস টু fx আছে, এখানে এই যে x কম্পোনেন্টটা আছে, এই যে x কম্পোনেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হলো। x কি কম্পোনেন্ট বা ভেরিয়েবল? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন? এ নিজে ডিফারেন্সিয়েট হতে পারবে, কিন্তু সাপোজ ধরো যদি আমার x এর ভ্যালুটা চেঞ্জ হয়, কার ভ্যালু চেঞ্জ হবে? y এর ভ্যালুটা চেঞ্জ হবে। মানে y এর ভ্যালুটা x এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই y ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? কি বললাম, আমার যদি সাপোজ ইকুয়েশন ধরো দেওয়া আছে y ইকুয়ালস টু fx, এখানে যে x এর ভ্যালুটা দেওয়া আছে সেই x এর ভ্যালুটা নিজের মতো ইচ্ছা মতো চেঞ্জ হতেই পারে, কোনো কোনো অসুবিধা নেই। তাহলে ওই জন্য যেহেতু এই ভেরিয়েবলটা অন্য ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট নয়, দ্যাটস ওয়াই x কে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যদি আমার y এর ভ্যালুটা চেঞ্জ, x এর ভ্যালুটা যদি চেঞ্জ হয়, তাহলে y এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে। তার মানে x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে y এর ভ্যালুটা। তাহলে x এর ভ্যালু যত চেঞ্জ হবে y এর ভ্যালুও তত চেঞ্জ হবে। মানে x কার উপর ডিপেন্ড করছে? x এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তাহলে y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল,
এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? তাহলে দুটো ভেরিয়েবল কি বললাম, আমাদের আর্থে বিভিন্ন ধরনের ভেরিয়েবল থাকে, যে ভেরিয়েবল টাইমের রেসপেক্টে বলো বা আরও কোনো এন্টিটির রেসপেক্টে বলো চেঞ্জ হয়। এই ভেরিয়েবলকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলে, যে ভেরিয়েবল অন্য কোনো ভেরিয়েবলের ভ্যালুর ওপর ডিপেন্ড করে না, নিজেই ডিফারেন্সিয়েট করতে পারে বা নিজে থাকতে পারে, তাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে সব ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর ডিপেন্ড করে ডিফারেন্সিয়েট হয় তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর একটু ভালো করে এক্সাম্পল বলি, dy বাই dx, dy বাই dx, এখানে x হচ্ছে কি বললাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তো তাহলে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x এর রেসপেক্টে কার ডেরিভেটিভ হচ্ছে, y এর ডেরিভেটিভ হচ্ছে, ওই জন্য y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? তাহলে এই প্রথম পেজটা আশা করি ভেরিয়েবল কি, ভেরিয়েবল ক্লাসিফাই ক ধরনের, এই পর্যন্ত ক্লিয়ার আপ হলো। আর কোনটাকে ডিপেন্ডেন্ট কেন বলে, কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট কেন বলে, এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নেই। তো চলো এইটুকু হয়ে গেলে নেক্সট স্টেপ যাই, সেটা হচ্ছে তোমার ডেরিভেটিভ। ডেরিভেটিভস বলতে কি বোঝাচ্ছে, যে এই যে ডেরিভেটিভটা আছে সেটা তোমার দ্য কনসেপ্ট অফ ডেরিভেটিভ is at the core of calculus and modern mathematics. আর এই যে কি বললাম, আমাদের ডেরিভেটিভ হচ্ছে একটা কোর অফ ক্যালকুলাসের একটা কোর জিনিস, আর আমাদের মডার্ন ম্যাথামেটিক্সের একটা খুব ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট সাবজেক্ট বলতে পারো। তাহলে এই যে ডেরিভেটিভটা কিভাবে এক্সপ্লেইন করবো, কিভাবে ডিফাইন করবো, সেই ডেফিনেশনটাকে দুটো এতে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ডেফিনেশনটা জানার জন্য দুটো সাব টপিকে আমার ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে physical concept of derivative, the physical concept of derivative। দু নম্বর হচ্ছে the geometrical concept of derivative। এটা কি বলছে, এটা লিখে নি তারপর বলছি তোমাদের। This approach was used by Newton in the development of his classical mechanics. The rate change of one variable, the rate change of one variable with respect
রেসপেক্ট টু অ্যানাদার ভেরিয়েবল। তো কি লেখা আছে, প্রথমে আমার ভেরিয়েবলের ডেরিভেটিভের ফর্ম জানতে গেলে দুটো ভাবে জানতে, একটা হচ্ছে তোমার ফিজিক্যাল কনসেপ্ট আর একটা হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল কনসেপ্ট। ফার্স্ট অফ অল যেটা আছে এটা ফিজিক্যাল কনসেপ্ট। ফিজিক্যাল কনসেপ্ট কি বলছে ভালো করে দেখো, দ্য অ্যাপ্রোচ ওয়াজ ইউজড বাই নিউটন ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিজ ক্লাসিক্যাল মেকানিক্স, দ্য রেট চেঞ্জ অফ ওয়ান ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু আনাদার ভেরিয়েবল। মানে আমাদের যে নিউটন কি বলেছিলেন যে ওনার যে মেকানিক্সের ডেভেলপমেন্টের জন্য তিনি এই জিনিসটা ফার্স্ট অ্যাপ্লাই করেছিলেন। তো ডেরিভেটিভ জিনিসটা কি বলছে, ডেরিভেটিভ জিনিসটা হচ্ছে রেট অফ চেঞ্জ। সাপোজ ধরে নিলাম আমার কি ছিল y ইকুয়ালস টু fx, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন। এখানে আমি করলাম ডেরিভেটিভ করলাম কি dy বাই dx হলো, dy বাই dx হলো, ভালো করে বুঝবে। তাহলে আমার y এর রেট অফ চেঞ্জ হচ্ছে, ওয়াইটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, ডেরিভেটিভ হচ্ছে মানে চেঞ্জ, রেট অফ চেঞ্জ হচ্ছে। কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, ওয়াইটা তো একটা ভেরিয়েবল তাই না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যাই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যাই হোক আমার যায় আসে না, আমি ওয়াই ধরে নিলাম একটা ভেরিয়েবল, এক্স হলো একটা ভেরিয়েবল। তাহলে এখানে ওয়াই এর ডেরিভেটিভ তো হচ্ছে, এই যে ওয়াই এর ডেরিভেটিভটা হচ্ছে এটা কার রেসপেক্টে হচ্ছে, নিচে কে আছে এক্স, তাহলে এক্স এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে, মানে এক্স এর ওপর ডিপেন্ড করে আমার ওয়াই এর চেঞ্জ বা রেট অফ চেঞ্জ হচ্ছে। এটাকেই বলা হয় ফিজিক্যাল কনসেপ্ট অফ ডেরিভেটিভ। মানে একটা ভেরিয়েবল যদি টাইমের রেসপেক্ট হোক বা যার রেসপেক্টই হোক চেঞ্জ হচ্ছে, তার জন্য সেটা যদি আর একটা ভেরিয়েবলের উপর রেসপেক্ট করে হয়, মানে এখানে যে ওয়াই এর ডেরিভেটিভ তো হচ্ছে কিন্তু কার রেসপেক্টে হচ্ছে, এক্স এর রেসপেক্টে হচ্ছে, ওই জন্য এটাকে বলা হয় ফিজিক্যাল কনসেপ্ট অফ ডেরিভেটিভ। ক্লিয়ার? এটা গেল প্রথম যে আমার ডেরিভেটিভ কিভাবে বুঝবো সেটা হচ্ছে ফিজিক্যাল কনসেপ্ট। এবার আসছি জিওমেট্রিক্যাল কনসেপ্ট। জিওমেট্রিক্যাল কনসেপ্ট বলার আগে জিনিসটা আমি একটু লিখে নিই। সাপোজ ধরো আমি ছবি আঁকি, তাহলে বুঝতে তোমাদের একবারে সুবিধা হবে। সাপোজ ধরে নাও এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস। আমার এইখানে একটা সারফেস আছে, এরকম সারফেস আছে, এই সারফেসের এখানে একটা পয়েন্ট আছে, ধরে নিলাম পি। কি বললাম, এই সারফেস এখানে একটা পয়েন্ট আছে, ধরে নিলাম কি পি পয়েন্ট। এই পয়েন্টের উপর দিয়ে একটা ট্যানজেন্টের ভ্যালু গেল, তো এই পয়েন্টের ভ্যালু ধরো পি এক্স কমা ওয়াই। তাহলে আমার এই যে সারফেসটা আছে বা যে ডনটা হলো এক্স অ্যাক্সিস বরাবর, এক্স পজিটিভ এক্স অ্যাক্সিসের ওপর হয়েছে, আমি দেখতে পাচ্ছি কি পজিটিভ এক্স অ্যাক্সিসের ওপর হয়েছে। আর এই যখন ট্যানজেনশিয়াল ভ্যালুটা আমার হলো তখন অ্যান্টি ক্লকওয়াইজ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, যেটা হলো থিটা। কি বললাম, অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা হলো থিটা। ন্যাচারালি জেনে রাখবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল ভ্যালুটাকেই পজিটিভ হিসাবে ধরা হয়। কি বললাম, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলের ভ্যালুটাকেই আমার পজিটিভ হিসাবে ধরা হয়। হলো? তাহলে এখানে যে ট্যানজেনশিয়াল ভ্যালুটাতে পি পয়েন্ট আছে, পি রেসপেক্টে কি হয়েছে, এক পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, সেটা হলো থিটা। তাহলে এখান থেকে যে ট্যান থিটার ভ্যালু বা ট্যানজেনশিয়াল যে ভ্যালুটা পাবো, ট্যান থিটা ইকুয়ালস টু হবে ডি ওয়াই বাই ডিএক্স। কি বললাম, আমার ধরে নাও এক্স ওয়াই অ্যাক্সিসের ওপর একটা সারফেস ক্রিয়েট করলাম যার একটা পয়েন্ট হলো পি, যে পি পয়েন্ট হচ্ছে দুটো পয়েন্ট হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। হলো? এবার এক্স ওয়াই তো হলো, তারপর কি করলাম, এই পি পয়েন্টের ওপর দিয়ে একটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আঁকলাম, যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা আমার পজিটিভ এক্স অ্যাক্সিসের ওপর একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। অ্যাঙ্গেলটা কিভাবে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সেখানে যে ট্যান থিটার ভ্যালুটা হবে, সেই ট্যান থিটার ভ্যালুটা হবে ডি ওয়াই বাই ডিএক্স। মানেটা কি, মানেটা হচ্ছে যদি আমার ট্যান থিটার ভ্যালুটা বার করতে হয়, তার ডেরিভেটিভ হবে ডি ওয়াই বাই ডিএক্স। মানে এক্স এর রেসপেক্টে, যেহেতু এক্স অ্যাক্সিসের ওপরই হয়ে যাবে, যে এক্স এর রেসপেক্টে কার ডেরিভেটিভ হচ্ছে, ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে, ওইটাই হচ্ছে আমার ট্যান থিটার ভ্যালু।
এটাই হলো আমার জিওমেট্রিক্যাল কনসেপ্ট অফ ডেরিভেটিভ। তাহলে এটার সম্বন্ধে যদি এক লাইন লেখাই সেটা কিরম হবে, এখানে কি করেছি আমি, কনসিডার করেছি a function y equals to fx। এবার কি করব, and its graph of one variable, one যেটা বোঝালাম সেটাই লেখাচ্ছি, one variable x, then the derivative of x, then the derivative of y at a point P is the slope of tangent to the curve y equals to fx। এই যে কার্ভটা তা সেটা হচ্ছে y equals to fx হলো, at p পয়েন্ট যার ভ্যালু হচ্ছে x, y, and the denoted কি দিয়ে ডিনোট করা হয়েছে, dy by dx হলো। এই যে dy by dx আমি ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাকে বলা হয় টোটাল ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ। এই dy by dx কে বলা হয় টোটাল ডেরিভেটিভ। তাহলে যা আমি তোমাদের এই গ্রাফে বোঝালাম বা যা এই গ্রাফে বলেছি একে বোঝালাম, সেইটাই কিন্তু আমি এই ডিটেলসে লিখেছি। কি করলাম, একটা আমার কার্ভ নিয়েছি, যে কার্ভের ভ্যালু y ইকুয়ালস টু fx, যেখানে একটা ইমাজিন করলাম একটা পয়েন্ট আছে p, তার অ্যাকর্ডিং তার করেসপন্ডিং আমি একটা ট্যানজেন্ট আঁকলাম। সেইটা আমার এক্স এর পজিটিভ এক্স অ্যাক্সিসকে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো অ্যান্টি ক্লকওয়াইজ। আবার বলছি, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া হয়। এবার অ্যাঙ্গেলটা নিলাম, সেটা কত, থিটা। তাহলে সেখানে যে ট্যান থিটার ভ্যালুটা পাবো সেটা কাকে ডিফাইন করবে, dy বাই dx। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু dy বাই dx হলো। এই dy বাই dx কেই বলা হয় টোটাল ডেরিভেটিভ। তাহলে এখানে ডেরিভেটিভ কি হলো, ডেরিভেটিভ হচ্ছে টাইমের রেসপেক্টে যেটা চেঞ্জ হচ্ছে, সেই টাইমের রেসপেক্টে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি যদি এক্স এর রেসপেক্টে চেঞ্জ হয় তাহলে ওয়াইটা হবে dy বাই dx। তাহলে এই যে ডেরিভেটিভের ডেফিনেশনটা আমি বললাম, সেটা দুটো কনসেপ্টে বললাম, একটা হচ্ছে ফিজিক্যাল কনসেপ্ট, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল কনসেপ্ট। ফিজিক্যাল কনসেপ্ট কি হলো, যেটা একটু আগে বললাম, যদি একটা ভেরিয়েবল টাইমের রেট অফ চেঞ্জ হয়, সেটা যদি রেট অফ চেঞ্জটা একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলের ওপর ডিপেন্ড করে হয়, তখন তাকে বলে ডেরিভেটিভ। তার যে জিওমেট্রিক্যাল ফর্মটা কি করলাম, একটা কার্ভ আঁকলাম, যে কার্ভের ভ্যালু y ইকুয়ালস টু fx, তার একটা পয়েন্ট ধরলাম তার উপরে p, সেই পিতে ট্যানজেন্ট একটা আঁকলাম, যে ট্যানজেন্টটা আমার এক্স এর পজিটিভ অ্যাক্সিসে পড়লো, সেই পজিটিভ অ্যাক্সিসে পড়ার ফলে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো অ্যান্টি ক্লকওয়াইজ, যার ভ্যালু হচ্ছে থিটা। সেখানে যে ট্যানজেন্টের ভ্যালু হবে ট্যান থিটা, সেটা আমার dy বাই dx এর সাথে কি হবে, ইকুয়াল হবে। এই যে dy বাই dx টা হলো, তাকে বলা হয় টোটাল ডেরিভেটিভ। ক্লিয়ার? ডেরিভেটিভের ফুল কনসেপ্ট হলো। এবার আমি আসছি পরের টপিকে, সেটা হচ্ছে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, একটা জিনিস আমার খালি বলা হয়নি, এখানে আমি dy বাই dx করছি, কিন্তু ধরো ডেল বাই dx আছে, ধরো ডেল বাই dt আছে, ধরো এই যে ডেল d বাই dt, d বাই dx, এই যে কম্পোনেন্টটা, একে একসাথে লেখা হয় কি বললাম, d বাই dx
ডি বাই ডিটি, এই যে জিনিসটা থাকে একে এক্স ইজ ইকুয়াল টু ডি লেখা যায়, ক্যাপিটাল কি লেখা যায়, ডি লেখা যায়। এই ক্যাপিটাল ডি মানে কি, ক্যাপিটাল ডি হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর। কি বললাম, আমার ডি বাই ডিএক্স ডি বাই ডিটি এটাকে কি বলা হয়, ডি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়। যদি আমার ভেরিয়েবলটা না থাকে ডিএক্স ওয়াই বাই ডিএক্স বা ডিএম বাই ডিটি যা খুশি, যদি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা না থাকে, এই যে ডি বাই ডিএক্স বা ডি বাই ডিটি যেটা থাকে এটাকে ইজ ইকুয়াল টু কি লেখা হয়, ক্যাপিটাল ডি লেখা হয়। ক্যাপিটাল ডি মানে কি, ক্যাপিটাল ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। কি বললাম, ডিফারেন্সিয়াল অপারেটর বা ডেরিভেটিভ। ক্লিয়ার? এবার আশা করি এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা নেই। নেক্সট টপিক যাই, যেটা আমি শুরু করেছিলাম, পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ কি বলছে, সাপোজ আমার যেমন যে বাকি যে ডেরিভেটিভ ফর্ম এতক্ষণ যে দেখলাম, সেখানে আমি কি দেখলাম, যে আমার ডিপেন্ডেন্ট ডেরিভেটিভ একটা আছে, বা ডিপেন্ডেন্ট ডেরিভেটিভ একটা, ইন্ডিপেন্ডেন্ট একটা। এইখানে কি হচ্ছে, এইখানে আমার যে ডেরিভেটিভটা হবে সেই ডেরিভেটিভটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো মানে একের বেশি হবে। কি বললাম, আমার যে এখানে এতক্ষণ যে ধরনের ডেরিভেটিভ আমরা করেছি, সেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও একটা থাকছে। মানে ধরো ডিওয়াই বাই ডিএক্স, এখানে হচ্ছে এইটা ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? এবার আমার এইখানে ডিপেন্ডেন্ট একটা, ইন্ডিপেন্ডেন্ট একটা, এতক্ষণ আমরা তাই করে এসেছি। কিন্তু যখন আমি পার্শিয়াল ডেরিভেটিভ করব, সেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ওয়ান মোর, মানে দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, চারটেও থাকতে পারে। তিনটেই ম্যাক্সিমাম পদ, যেহেতু এক্স ওয়াই জেড এর ভ্যালুর ওপর ডিপেন্ড করছে, তাহলে আমার তিনটেই ধরে না। তাহলে তাহলে জিনিসটা কিরকম দেখতে হবে, মানে জিনিসটা কি বলতে চাইছে, ধরে নাও ইফ জেড, যার ভ্যালু ধরে নিচ্ছি আমি, ধরলাম ধরো এক্সটি, যেখানে হোয়ার এক্সটি কি, ওটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো। যেখানে দেন তাহলে কি হতে পারে, দেন z ইজ ইকুয়াল টু একবার x একবার t হলো। ডিনোটস করবে, ডিনোটস দ্য সারফেস অফ থ্রি ডি direct denotes the surface of 3D and 3D surface করবে for any point P. The slope of tangent in x is defined by x ডাইরেকশনে হলে তাহলে ডিফাইন কিভাবে হবে, dz বাই, একটা হবে তোমার dz বাই dx, আর একটা হবে and the slope and the slope tangent in t direction is defined by যেটাকে তখন লেখা হবে dz বাই dt। এই যে কথাটা দেখলাম, কি অ্যাকচুয়াল সোজা সাপটা কথা কি বলতে চেয়েছে, যে সাপোজ ধরো
আমার জেড বলে একটা কম্পোনেন্ট দেওয়া আছে, সেখানে জেড ইকুয়ালস টু ধরো দেওয়া আছে জেড এক্স কমা টি, মানে আমার এখানে জেড এর ভ্যালুটা দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে এক্স আর একটা টি। যেমন আগেরটা কি ছিল, আমার ধরো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, মানে এক্স ওয়াই এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছিল, এক্স এর উপর ডিপেন্ড করছিল, তাহলে ডেরিভেটিভটা কি হচ্ছিল, ডেরিভেটিভটা কি হচ্ছিল, কি হচ্ছিল ডেরিভেটিভটা, ডিওয়াই বাই ডিএক্স, তাই তো। কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা আছে, দুটো আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো থাকার জন্য আমার এখানে দুটো ডেরিভেটিভ হবে, ডিএ একবার হবে, যেহেতু ডি আছে, ডিটা কি, জেডটা কি, জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওই জন্য ডি জেড বাই একবার ডিএক্স হবে, আর একটা হবে ডি জেড বাই ডিটি। সাপোজ ধরে নিলাম এক্স কমা টি তো ছিল, আবার একটা এস বলে চলে এলো, তখন এটা একটা কি হবে, ডি জেড বাই ডিএস। এই হচ্ছে, যেমন নর্মাল ডেরিভেটিভে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট থাকছে, কিন্তু পার্শিয়ালের ক্ষেত্রে একটা ডিপেন্ডেন্ট থাকছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা থাকছে, একের বেশি, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। এটা গেল পার্শিয়াল ডেরিভেটিভ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। এবার যে জিনিসটা আসছে সেইটা হচ্ছে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা কি বলছে, এটা কি করে, এটা হচ্ছে এক ধরনের ইকুয়েশন, দিস ইকুয়েশন expresses the relationship between dependent variable and independent variable. হলো, তাহলে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমার রিলেশনশিপ স্ট্যান্ড করে, কাদের রিলেশনশিপ, একটা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। শুধু কি রিলেশনশিপ স্ট্যান্ডার্ড করে না, তার সাথে সাথে আর কি করে, তার সাথে সাথে আমার এটা ডেরিভেটিভ দেখ করায়, কি করায়, অ্যান্ড ডেরিভেটিভস, কার ডেরিভেটিভ করাবে, দা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, dependent variable with respect to independent variable. হলো, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করছে, একটা হচ্ছে রিলেশনশিপ স্ট্যান্ডার্ড করেছে কাদের মধ্যে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে, তার সাথে সাথে আর আমার ডেরিভেটিভ করছে কার কার মধ্যে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ করছে কার উপর রেসপেক্ট করে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্ট করে কি করছে, ডেরিভেটিভ করাচ্ছে, এটাই বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেকভাবে হয়, দু রকম হয়, একটা হয় অর্ডিনারি, ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা হয় পার্শিয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক নম্বর কি হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা হচ্ছে পার্শিয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার যে কেসটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই তোমাদের সিলেবাসে আছে, পার্শিয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন সিলেবাসে নেই, সুতরাং আমার পার্শিয়ালিটা মনে হয় না করানো দরকার আছে। তাহলে যেটুকু তোমাদের সিলেবাস সেটুকুই আমি করাবো, যেমন হচ্ছে তোমাদের যে সিলেবাসে যেটা আছে, যে কনসেপ্টটা, সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হচ্ছে, নর্মালি যখন when one or more dependent variable
derivated with respect to one independent variable, তখন তাকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে একটা জিনিস ভালো করে এই লাইনটা দেখবে, আমি এখানে দুটো একটা ওয়ান অর মোর, মানে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একের বেশি হতে পারে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু কটা থাকবে? একটা থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা থাকবে? একটা থাকবে। তাহলে কি বললাম, যদি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একের বেশি হতে পারে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় কটা থাকবে? একটা থাকবে, যেন মাথায় থাকে। তাহলে এই যে ওয়ান অর মোর, তার মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ফাংশনকে আবার ক্লাসিফাই করা যায়। সেই ক্লাসিফাইটা কি? এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দুভাগে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কি বললাম? সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর একটা হচ্ছে সিস্টেম অর্ডিনারি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। হলো? তো কি জিনিসটা, যখন আমার এখানে একটাই ডিপেন্ডেন্ট অ্যান্ড ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তখন সেটাকে বলো সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন সাপোজ আমি যদি এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পলটা হবে ধরো dy বাই dx, dy বাই dx আছে ইজ ইকুয়াল টু, ধরে নিলাম আমার দেওয়া আছে 2, ধরলাম dy বাই dx ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে দেখো একটাই এটা কি, একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে সেটাকেই বলা হয় আমার সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট কি? সিস্টেম অর্ডিনারি, যেখানে মোর দ্যান ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল and one independent variable থাকে। তাকে বলা হয় আমার সিস্টেম অর্ডিনারি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে এটা কিরম, তাহলে দেখতে কিরম হবে, তাহলে দেখা যাক কিরম দেখতে হয়। সাপোজ ধরে নিলাম আমার দেওয়া আছে ধরো dy by dx প্লাস y is equal to 3, আর একটা ধরো dz by dx প্লাস 3z is equal to 5। একেই বলা হয় সিস্টেম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে যেখানে দেখো y হচ্ছে আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, z হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করা হয়, সেটা হচ্ছে x। তাহলে এখানে তাহলে কি দেখলাম, সিস্টেমে কি মোর দ্যান ওয়ান, তাহলে এই দুটো একসাথে কি, ওই দুটো ইকুয়েশন কি বলতে পারি? সিস্টেম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যেটা ছিল সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখানে একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল আর একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। কিন্তু সিস্টেম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা? দুটো, এখানে y আছে z আছে। ক্লিয়ার? আশা করি এই পেজ অ্যাকর্ডিং কারো কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থেকে থাকে এই পেজ অ্যাকর্ডিং, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট যাই এবার। নেক্সট কি আছে? নেক্সট যে জিনিসটা তোমাদের জানতে, যেখান থেকে নিউমেরিক্যাল আছে, সেটা হচ্ছে অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন।
সাপোজ ধরো আমার একটা ইকুয়েশন দেওয়া আছে ডি স্কোয়ার বাই ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস 7x dy by dx is equal to e to the power x plus 7 ধরো, সাপোজ ধরলাম। তাহলে এখানে আমাকে কোশ্চেন আছে ডিটারমাইন দ্য ডিগ্রি অ্যান্ড ডিটারমাইন দ্য অর্ডার। অর্ডার আর ডিগ্রি তোমার ডিফাইন করতে হবে। এবার অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন কভার করা হয়েছে একবার, দুবার না তিনবার। কি বললাম বোঝা গেল? আমার এখানে অর্ডার মানে কি বলছে, আমার ডিফারেন্সিয়েশনটা কভার করা হয়েছে একবার, দুবার না তিনবার। তাহলে এখানে তাহলে চলে আসি, ফার্স্ট অফ অল সোজা চলে আসি ইকুয়েশনটা। এখানে সব থেকে বেশি ডিফারেন্সিয়েশন কোথায় করা হয়েছে? এইখানে কভার করা হয়েছে দুবার। কি বললাম তাহলে পুরো ইকুয়েশনে আমার অর্ডার কত, মানে কবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এইখানে যে ডিফারেন্সিয়েশনটা করা হয়েছে সেটা কভার করা হয়েছে দুবার করা হয়েছে, d2y বাই dx স্কোয়ার dx2। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন কভার করা হয়েছে দুবার করা হয়েছে, দ্যাটস ওয়াই এর অর্ডার কি 2। ক্লিয়ার? তাহলে এবার মনে প্রশ্ন আসতে পারে দাদা এখানে অর্ডার তো দুটো হলো, তাহলে ডিগ্রি জিনিসটা কটা হবে? আমি তো তোমাদের বললুম অর্ডার হচ্ছে দুটো, তাহলে এটা কত হবে, ডিগ্রিটা কত হবে? তাহলে ডিগ্রিটা এখানে হবে আমার সব থেকে অর্ডার কোনটায় বেশি, এইটায়। তাহলে কি আছে, অর্ডারটা বেশি ডি এটা হয় এটা, তাই তো। এর পাওয়ার কত? এর মাথায় কিছু পাওয়ার আছে? কিছু পাওয়ার তো নেই, তার মানে কত থাকে জানি 1। তাহলে যে ডিফারেন্সের সব থেকে অর্ডার বেশি তারই আমি পাওয়ারটা চেক বা তারই আমি ডিগ্রিটা চেক করব। তাহলে এর ডিগ্রি কত হবে? কিছু মাথা নেই মানে কত 1, তাহলে ডিগ্রি কত হবে 1। সাপোজ যদি আর একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা কিরকম হবে, সাপোজ ধরো এটা দেওয়া আছে d2y by dx2 is equal to first y plus dy by dx তার হোল স্কোয়ার 1/4। তা তোমাকে বললো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনে তোমরা অর্ডার অ্যান্ড ডিগ্রি ডিফাইন করো। তাহলে কিভাবে করব ভালো করে দেখবে, স্টেপটা দেখো কি করছি। 1/4 পুরো ব্র্যাকেট দিয়ে আছে, তাই তো। তাহলে যদি আমার এই 1/4টাকে এদিকে ট্রান্সফার করি তাহলে d2y বাই dx টু মাথায় কত হবে 4 হবে, বিকজ ইকুয়েশনের ইকুয়ালস টুর ওই সাইডে যে 1/4, তাহলে এদিকে ট্রান্সফার হলে কি হয়ে যাবে 4 হয়ে যাবে, পাওয়ারটা 4 হয়ে গেল। তা পরেরটা কি হবে y প্লাস dy বাই dx তার হোল 2। তাহলে এখানে যে ইকুয়েশনটা আছে সেখানে কি পেলাম d2y বাই dx2 মাথায় কত 4। তাহলে এখানে যে জিনিসটা আছে এইখানে অর্ডারটা কত, সব থেকে বেশি ডিফারেন্সিয়েশন কভার করা হয়েছে অর্ডারটার এইটা, মানে অর্ডার কত 2। তাহলে অর্ডার কত হলো 2। এবার এই যে ডিফারেন্সিয়েশন অর্ডারটা 2 হয়েছে তার মাথায় পাওয়ার কত কত আছে 4, তাহলে এর ডিগ্রি কত হবে 4। কি বললাম বোঝা গেল কি করলাম? আমার যে মাথায় 1/4 আছে সেই 1/4টা কোন দিকে ট্রান্সফার হলো, এই দিকে ট্রান্সফার হলো। এদিকে যখন ট্রান্সফারটা হয়ে গেল তখন d2y dx2 মাথায় কত হলো 4 হলো। তার মানে এই ইকুয়েশনটা সব থেকে বেশি ডিফারেন্সিয়েট কোনটায় করা আছে, এটাই করা আছে, কভার করা আছে, দুবার করা আছে, ওই জন্য অর্ডার কত হলো 2। ডিগ্রি কত হবে, মাথায় পাওয়ার কত 4, তাহলে ডিগ্রি কত 4। এইভাবেই কোশ্চেন তোমাদের সেমিস্টারে আসবে, 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। এরকম একটা ইকুয়েশন দিয়ে দিল, বলে দিল এর অর্ডার কত, অর্ডার যদি হয়ে যায় তাহলে এর ডিগ্রি কত, মানে যেটা সব থেকে বেশি ম্যাক্সিমাম অর্ডার হবে তারই মাথায় দেখতে হবে কত পাওয়ার আছে, সেটাই হচ্ছে আমার ডিগ্রি হলো। আর একটা তোমাদের সুবিধার জন্য যদি আমি এক্সাম্পল দিই, সাপোজ ধরো এইটা দেওয়া আছে d3y by dx3 minus 5x dy by dx তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু e to the power x plus 1।
এইখানে সব থেকে বেশি অর্ডার কার, এখানে কবার ডেরিভেটিভ হয়েছে, এখানে সব থেকে বেশি দেখতে পাচ্ছি এইটা, মানে অর্ডার কত হবে, কবার ডেরিভেটিভ হয়েছে, 3বার। এবার 3বার তো ডেরিভেটিভ হয়ে গেল, অর্ডার কত 3 লিখলাম, কিন্তু এর মাথায় পাওয়ার কত, কিছু আছে কি, কিছু তো নেই। আমরা কি জানি যখনই মাথায় পাওয়ার কিছু না থাকে মানে কত আছে, 1, তাহলে এর ডিগ্রি কত হবে, 1। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। আমরা শিখলাম ভেরিয়েবল কাকে বলে, ভেরিয়েবল ক্লাসিফাই শিখলাম, তারপর শিখলাম ডেরিভেটিভ, ডেরিভেটিভ কীভাবে আমি এক্সপ্লেনেশন দেবো, দুটো ফর্ম, তার ফাংশন জানলাম। তারপর জানলাম যে আমার কিভাবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করব, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে আমার কটা ভেরিয়েবল থাকে, কিভাবে সেটাকে আমি ইউজ করতে পারি। তারপর লাস্টে আমরা জানলাম অর্ডার আর ডিগ্রি কিভাবে আমরা লিখতে পারি, কিভাবে ডিফাইন করতে পারি, এই পুরো জিনিসটা আজকে জানলাম। নেক্সট ক্লাসে আমরা জানবো যে আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেলাম, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কীভাবে আমি সলভ করব, সেই ডিফারেন্সিয়াল কীভাবে সলভ, সেটা আমি নেক্সট ক্লাসে আমি করাবো। তো এই ক্লাস অ্যাকর্ডিং যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমরা বিটেক যারা সেকেন্ড সেম এবারে এক্সাম দেবে তাদেরকে জন্য বলছি, যদি তোমাদের ইন্টারেস্টেড থাকো, ওভারঅল ক্লাস পেতে চাও বিটেক সেকেন্ড সেমের, আমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যা বাকি সাবজেক্টের সমস্ত সাবজেক্টই এখানে করানো হবে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, লিঙ্কে দেখবে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থ্রু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। তার সাথে সাথে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া যে লিঙ্কে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই তোমরা যোগাযোগ করবে।